বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণীপাঠে স্বাগতম। অনলাইন শ্রেণীপাঠে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয় নিয়ে কথা বলবো। ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের অধ্যায় অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং নিয়ে এর আগে একটি সেশন আমি তোমাদের সাথে কথা বলেছি। আজকে আমার দ্বিতীয় সেশন, অর্থাৎ শ্রেণীপাঠ দ্বিতীয়। প্রথম সেশনে আমরা প্রাথমিক বিষয় নিয়ে কথা বলেছিলাম। দ্বিতীয় সেশনে আমরা, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীপাঠে আমরা গাণিতিক সমস্যা সমাধান নিয়ে কথা বলবো। এই শ্রেণীপাঠ শেষে, অর্থাৎ শিখন ফল, আমরা জানতে পারবো পিবিপি, এআরআর, এনপিবি, আইআরআর, পিআই, এনপিআই সংক্ষেপে। বাংলায় যদি বলি, সনাতন পদ্ধতি, বিনিয়োগ ফেরতকাল, গড় বিনিয়োগ পদ্ধতি, নিট আধুনিক পদ্ধতির মধ্যে রয়েছে নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীণ মুনাফার হার, মুনাফা অর্জন ক্ষমতা সূচক, নেট মুনাফা অর্জন ক্ষমতা সূচক। পিপিপি ইংরেজির সংক্ষিপ্ত। আমরা যদি লিবারেট করি, পে ব্যাক পিরিয়ড, বিনিয়োগ ফেরতকাল। এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় বিনিয়োগ পদ্ধতি, গড় বিনিয়োগ অ্যাভারেজ রেট অফ রিটার্ন হার। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ মুনাফার হার। পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন ক্ষমতা সূচক। এনপিআই নিট মুনাফা অর্জন ক্ষমতা সূচক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিক সমস্যায় এ পর্যায়ে আমি একটি সমস্যা উল্লেখ করেছি, অর্থাৎ একটি উদ্দীপক, এবং এই উদ্দীপক হতে তোমাদের কিভাবে পিবিপি, এআরআর, আরওআই, এনপিবি, আইআরআর, পিআই, এনপিআই করতে হয় সেটা আমি দেখাবো। গাণিতিক সমস্যার উদ্দীপকটি আমি বলছি, আলফা লিমিটেড 70,000 টাকার একটি নতুন মেশিন ক্রয়ের বিষয়ে বিবেচনা করছে। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর, করের হার 50% ও বাট্টার হার 10%। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী 5 বছর নিম্নলিখিত
হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে বছর 1, 2, 3, 4, 5 কর পূর্ববর্তী নগদ প্রবাহ প্রথম বছরে 25,000 টাকা প্রত্যাশিত। 2, দ্বিতীয় বছরে কর পূর্ববর্তী নগদ প্রবাহ 30,000 টাকা। তৃতীয় বছরে কর পূর্ববর্তী নগদ প্রবাহ 35,000 টাকা। চতুর্থ বছরে কর পূর্ববর্তী নগদ প্রবাহ 40,000 টাকা। পঞ্চম বছরে 25,000 টাকা কর পূর্ববর্তী নগদ প্রবাহ। করণীয় পিভিপি, এআরআর, আরওআই, এনপিভি, আইআরআর, পিআইএনটিআই। আমরা আমাদের যে চাওয়া আছে সেই চাওয়ার মধ্যে আমরা যদি শুরুতেই শুরু করতে চাই তাহলে আমার প্রয়োজন একটি টেবিল তৈরি করা, একটি গণনা তালিকা প্রস্তুত করা। সেই গণনা তালিকায় প্রথমেই প্রথম বছর উল্লেখ আছে এখানে, বছর। তারপর দ্বিতীয় কলাম কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় যেটিকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, কর পূর্ব মুনাফা পিভিটি, কর ট্যাক্স 50%, কর পরবর্তী মুনাফা ইএটি, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিসিএফএটি ক্যাশ ফ্লো, সিসিএফটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, পিভি ফ্যাক্টর 10%, প্রশ্ন উল্লেখ আছে। পিভি আইআরআর নির্ণয়ের জন্য যেহেতু দুটি এনপিভি এর প্রয়োজন হয়, সেহেতু আমি আরেকটি পিভি ফ্যাক্টর নিয়েছি 20% এবং তার ভিত্তিতে পিভি। শুরুতেই প্রথম বছরে এখানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম বছর 1, 2, 3, 4, 5 দেখা যাচ্ছে না। প্রথম বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ 25,000 টাকা প্রশ্নে দেয়া আছে। দ্বিতীয় বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ 30,000 টাকা। তৃতীয় বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ 35,000 টাকা। চতুর্থ বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ 40,000 টাকা এবং পঞ্চম বছর কর পূর্ববর্তী নগদ প্রবাহ 25,000 টাকা। বছর এবং কর পূর্ববর্তী নগদ প্রবাহ এই দুটি কলাম প্রশ্নে দেয়া আছে। তৃতীয় কলাম অবচয়। অবচয় নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এখানে কোন পদ্ধতি এই প্রশ্নে উল্লেখ না থাকায় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করেছি। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখতে পাই প্রশ্নে উল্লেখ আছে 70,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে, আয়ুষ্কাল 5 বছর। এ প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন এবং স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য
উল্লেখ নাই। আমরা অবশ্যই নির্ধারণের জন্য সরলরৈখিক পদ্ধতিতে সূত্র হলো মেশিনের ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো যেহেতু মেশিনের ক্রয় মূল্য ৭০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য দেয়া নেই, 0, আয়ুষ্কাল 5 বছর, সেক্ষেত্রে আমরা 5 দিয়ে যদি ৭০,০০০ টাকাকে ভাগ করি তাহলে 14,০০০ টাকা হয়। সরলরৈখিক পদ্ধতিতে আমরা জানি প্রতি বছরের অবচয় সমান সমপরিমাণ, অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ 14,০০০ টাকা। তৃতীয় কলামে আমি প্রত্যেক বছরই 14,০০০ 14,০০০ এরকম পঞ্চম বছর পর্যন্ত 14,০০০ বসিয়েছি। চতুর্থ কলাম কর পূর্ব মুনাফা ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ব মুনাফা অবচয় বাদ। আমরা যদি কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দেই তাহলে কর পূর্ব মুনাফা পাই। সেই হিসাবে আমরা 25,০০০ টাকা থেকে 14,০০০ টাকা যদি বাদ দেয় তাহলে প্রথম বছরে থাকে কর পূর্ব 11,০০০ টাকা, দ্বিতীয় বছরে থাকে 30,০০০ টাকা থেকে 14,০০০ বাদলে 16,০০০ টাকা, তৃতীয় বছরে 35,০০০ টাকা থেকে 14,০০০ বাদলে থাকে 21,০০০ টাকা, চতুর্থ বছরে 40,০০০ টাকা থেকে 14,০০০ বাদলে থাকে 26,০০০ টাকা, এবং পঞ্চম বছরে 25,০০০ টাকা থেকে 14,০০০ বাদলে 11,০০০ টাকা। এরপরের কলাম অর্থাৎ পঞ্চম কলাম ট্যাক্স, কর, করের হার প্রশ্ন উল্লেখ আছে 50%। এটি ইবিটের উপর চার্জ করতে হয়, কর পূর্ব মুনাফার উপর চার্জ করতে হয়। আমরা যদি 50% চার্জ করি তাহলে দেখতে পাই প্রথম বছর 11,০০০ অর্ধেক 50% 5,৫০০, দ্বিতীয় বছর 16,০০০ 50% 8,০০০, তৃতীয় বছর 21,০০০ 50% 10,৫০০, চতুর্থ বছর 26,০০০ 50% 13,০০০ এবং পঞ্চম বছরে 11,০০০ 50% 5,৫০০। কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফার কলামে ইএটি অর্থাৎ 1 2 3 4 5 ষষ্ঠ কলাম, কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে কর পরবর্তী মুনাফা যেহেতু 50%, সেহেতু কর যে পরিমাণ কর পরবর্তী মুনাফাও সমপরিমাণ হইবে। 5,৫০০, 8,০০০, 10,৫০০, 13,০০০, 5,৫০০। এর পরের কলাম সিএফএটি, নিট মুনাফার সাথে যদি আমরা অবশ্যই যোগ করি তাহলে নেট মুনাফা প্রবাহ পাই আমরা। সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পাই আমরা 5,৫০০ সাথে 14,০০০ যোগ করলে 19,৫০০, 14,০০০ 8,০০০ সাথে যোগ করলে 22,০০০, 14,০০০ 10,৫০০ সাথে যোগ করলে 24,৫০০, 14,০০০ 13,০০০ সাথে যোগ করলে 27,০০০ এবং 14,০০০ 5,৫০০ সাথে যোগ করলে 19,৫০০। এরপর আমার সিসিএফএটি কলাম, ক্রমযোজিত কর পরবর্তী অর্থাৎ নিট মুনাফার ক্রমযোজিত কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমি সিএফএটির প্রথম বছরের 19,৫০০ এটি সিসিএফএটির কলামে প্রথম বছর নিয়ে নিয়েছি। এরপর এই 19,৫০০ সাথেই 22,০০০ যোগ করলে 41,৫০০,
41,500 সাথে 24,500 যোগ করলে 66,000, 66,000 সাথে 27,000 যোগ করলে 93,000 এবং 93,000 সাথে 19,500 যোগ করলে 1,12,500 হয় ক্রমযোজিত সংখ্যা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এরপরের কলাম পিভি ফ্যাক্টর 10% পয়সা দেওয়া আছে, আমরা লগ টেবিলের মাধ্যমে এটি নিয়ে এসেছি। লগ টেবিল A3 বা লগ টেবিল C থেকে 10% এর নিচে এই ফ্যাক্টর গুলো নিয়ে এসেছি। 0.909, 0.826, 0.751, 0.683, 0.621। আমরা যদি এই পিভি ফ্যাক্টর গুলো সিএফএটির সাথে গুণ করি তাহলে প্রথম বছরের পিভি হয়, আমরা বর্তমান মূল্যে বাট্টাকরণ করে নিয়েছি, আমরা যেহেতু এমপিভি নির্ণয় করব সেহেতু আমার পিভি লাগবে। আমরা 19,500 সাথে সিএফএটি, প্রথম বছরের সিএফএটি 19,500, তার সাথে 0.909 যদি গুণ করি তাহলে 17,725 হয়। দ্বিতীয় বছরে সিএফএটি 22,000 সাথে 0.826 গুণ করলে 18,172 হয়। তৃতীয় বছরে 24,500 সাথে 0.751 গুণ করলে 18,400 হয় এবং 27,000 সাথে চতুর্থ বছরে 0.683 গুণ করলে 18,441 এবং পঞ্চম বছরে 19,500 সিএফএটির সাথে 0.621 গুণ করলে 12,110 হয়। আমরা যদি পিভি যোগ করি পঞ্চম বছর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ টিপিভি করি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু, মোট বর্তমান মূল্য যোগ করলে হয় 84,848। এই 84,848 আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়েছি। তার থেকে যদি আমরা এনসিও প্রশ্ন বলা আছে যেটি মেশিন ক্রয় বাবদ আমাদের কারবার থেকে চলে গিয়েছে, নেট ক্যাশ আউটলে বাংলায় বলে বিনিয়োগ 70,000 টাকা, এটি যদি বাদ দেয় টিপিভি থেকে তাহলে আমরা এনপিভি পাই 18,848। যেটি প্রশ্নের চাওয়া ছিল এনপিভি নির্ণয়, আমরা পরবর্তীতে আবার দেখাবো কিভাবে এনপিভি নির্ণয় করেছি। এরপরে আবার আইআরআর নির্ণয়ের জন্য আরেকটি পিভি ফ্যাক্টর আমি 20% লগ টেবিল A3 থেকে বা টেবিল C থেকে নিয়েছি, সেক্ষেত্রে 20% হচ্ছে 0.833, 0.694, 0.5979, 0.482 এবং 0.402। আমরা এর সাথে গুণ করেছি, আবার সিএপিটি গুণ করে আমরা পেয়েছি পরের পিভির যে সংখ্যাগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিন্টিং এর সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভালো মতো দেখা যাচ্ছে না, তবে এটি আমরা এই 0.83 সাথে সিএপিটি গুণ করেছি 19,500, 0.833, তারপর 22,000 সাথে 0.694 গুণ করেছি 15,200 সামথিং আসছে। এরপর 24,500 সাথে 0.579 গুণ করেছি, আর 27,000 সাথে 0.482 গুণ করেছি, আর 19,500 সাথে 0.402 গুণ করে আমরা 60,500 সামথিং পেয়েছি। তার থেকে 70,000 বাদ দিলে আমরা 3,400 সামথিং পেয়েছি। পরবর্তীতে আমরা এই টেবিলের আমরা অঙ্কে এখন এটা গণনা তালিকা, আমরা এটা নেগেটিভ এনপিভি দরকার, সেটা পেয়ে গেছি 20%-এ। আমরা এখন চলে যাব অঙ্কে সমাধানে, আমরা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। পিবিপি প্রশ্নের চাওয়া ছিল প্রথমেই পিবিপি। আমরা জানি পিবিপি সমান পিওয়াই প্লাস এমসিও মাইনাস সি বাই ডি, এটি প্রশ্নের চাওয়া ছিল পিবিপি। শুরুতেই আমরা পিবিপি নির্ণয়ের সূত্র পিওয়াই প্লাস প্রিভিয়াস ইয়ার এনসিও নেট ক্যাশ আউটলে মাইনাস সি তে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, আর ডিতে সিএফএটি রিকভারি ইয়ার। তো আমরা প্রশ্নে আমরা দেখেছি যে আমার চতুর্থ বছরে গিয়ে বিনিয়োগ রিকভারি হয়, চতুর্থ বছরে গিয়ে বিনিয়োগ রিকভার হয়, 70,000 টাকা পূরণ হয়। সেই ক্ষেত্রে আমরা যদি আরেকবার গিয়ে দেখি যে সিসিএফএটির ঘরে দেখি যে চতুর্থ বছরে আমার সিসিএফএটি হয় 93,000। সুতরাং
এই 93,000 যেহেতু 70,000 অতিক্রম করেছে, সুতরাং এটাই আমার রিকভারি ইয়ার। সুতরাং এই রিকভারি ইয়ার আগের বছরকে আমরা প্রিভিয়াস ইয়ার বলে থাকি। এই জন্য প্রিভিয়াস ইয়ার হলো রিকভারি ইয়ার যেহেতু 4, তাহলে প্রিভিয়াস ইয়ার হবে 3 আর অ্যানসার যেহেতু আমার 70,000 টাকা, তার থেকে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সিসিএফএটি অফ প্রিভিয়াস ইয়ারের সিসিএফএটি আমরা টেবিলের গণন তালিকায় দেখতে পাচ্ছি 66,000। তৃতীয় বছরের সিসিএফএটি 66,000, এটা আমরা নিয়ে এসেছি। আর আমার দ্বিতীয় হলো রিকভারি ইয়ারের সিএফএটি আমার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি গণনা টেবিলের তালিকায় 27,000 টাকা। চতুর্থ বছরের সিএফএটি 27,000, এটি আমরা 27,000 নিয়েছি ডি। এটা আমরা যোগ বিয়োগ করলে 3.14 বছর, অর্থাৎ পিবিপি এই আমরা সমাধান করে পেয়েছি 3.14 বছর। এরপরের চাওয়া ছিল আমাদের ARR এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় আমরা জানি ARR সমান এভারেজ রিয়েটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। বাংলায় যদি বলি তাহলে গড় নেট মুনাফা বাই গড় বিনিয়োগ গুণ 100। তো আমরা যদি টোটাল ইএটি যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করি, টোটাল ইএটি যোগ করে তাহলে 5 দিয়ে ভাগ করলে আমার 8,500 হয়। আমরা গণনা তালিকা থেকে নিয়ে এসেছি টোটাল ইএটি ভাগ 5, সেক্ষেত্রে 8,500। আর এভারেজ ইনভেস্টমেন্ট ভাগ 2। এভারেজ ইনভেস্টমেন্ট যেহেতু ইনভেস্টমেন্ট আমাদের 35,000 টাকা, যেহেতু মেশিনের মূল্য 35,000 টাকা, এটাই আমাদের ইনভেস্টমেন্ট, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 35,000। এই 8,500-কে 100 দিয়ে গুণ করে 35,000 দিয়ে ভাগ করলে আমাদের আসে রেট 24.28%। 24.28% আমার রেট আসে। এটাই হলো আমার ARR, এভারেজ রেট অফ রিটার্ন। ARR আমার এই প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে, যেহেতু আমার মূলধন ব্যয় 10% আর এভারেজ রেট অফ রিটার্ন 24.28%। সুতরাং অনেক বেশি এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে, একটা লাভজনক প্রকল্প। এরপরে চাওয়া ছিল ROI নির্ণয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা জানি ROI সমান এভারেজ রিয়েটি বাই ইনভেস্টমেন্ট ইনটু 100। তো এভারেজ রিয়েটি আমাদের জানা আছে যে 8,500 টাকা, আমরা আগে ARR নির্ণয় থেকে দেখেছি। অর্থাৎ টোটাল ইএটিকে আমরা গণনা তালিকা থেকে টোটাল ইএটি তার যোগফলকে 5 দিয়ে ভাগ করে 8,500 টাকা পাই। সেই 8,500-কে আমরা 70,000 টাকা ইনভেস্টমেন্ট, 70,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি। তাতে আমরা পেয়েছি 12.14%, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12.14% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ROI তোমরা জানো রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তোমাদের বইয়ের আলোচনায় আছে। এই ROI নির্ণয় অতটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তারপরে আমি একটু তোমাদের জ্ঞাতার্থে আমি জানার জন্যই এটি দেখিয়েছি। এরপর এনপিভি নির্ণয়। এনপিভি বলতে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুকে বুঝে থাকি। এটি একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতেই প্রকল্প মূল্যায়ন এখন করা হয়ে থাকে, অধিকাংশ প্রকল্প মূল্যায়ন এই পদ্ধতিতে করা হয়ে থাকে। তো এনপিভি হলো নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের জন্য আমাদেরকে গণনা তালিকায় আমি দেখেছি যে প্রশ্নে 10% ফ্যাক্টরের কথা বলা আছে, বা তার হার 10%। আমরা লগ টেবিল A3 বা লগ টেবিল C থেকে আমরা 10%-এর নিচে যে হার ছিল সেই হারগুলো নিয়ে এসে 1, 2, 3, 4, 5 বছরের যে সিএফএটি আমরা পেয়েছি গণনা তালিকায়, সেই গণনা তালিকার দিকে যদি আমরা ফিরে যাই তাহলে দেখি যে পিবি ফ্যাক্টর 10% আছে, এটার সাথে আমরা সিএফএটি গুণ করেছি
0.909 এর সাথে 19,500, 22,000 এর সাথে 0.826, 24,500 এর সাথে 0.751 এবং 27,000 এর সাথে 0.683 এবং 19,500 এর সাথে 0.621 গুণ করেছি। গুণ করে আমরা যে অঙ্ক পেয়েছি সেটাই পিভি। সেই পিভি আমরা যোগ করে পেয়েছিলাম টিপিভি 84,848। এই 84,848 হলো আমার টিপিভি। এটি আমরা পেয়েছি টিপিভি। তার থেকে আমরা এনসিও 70,000 আমার বিনিয়োগ। এই 70,000 যদি বাদ দেয় তাহলে 18,848 হয়েছে। এই 18,848 হলো আমার এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। পজিটিভ হয়েছে যেহেতু টিপিভি বেশি পজিটিভ হয়েছে, সুতরাং এই প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে। এরপরে আসে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা জানি আইআরআর একটি জনপ্রিয় পদ্ধতি, যদিও এই পদ্ধতিটি অনেক জটিল এবং কষ্টসাধ্য। এটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড নামেও সবাই চেনে, আমরা জানি। বারবার ট্রায়াল দিয়ে এটা বের করতে হয়। তো আইআরআর নির্ণয়ের জন্য দুটি এনপিভি প্রয়োজন হয়, একটি পজিটিভ এনপিভি আর একটি নেগেটিভ এনপিভি। তো আমরা 10% আমরা পজিটিভ এনপিভি পেয়েছিলাম এবং আমরা যে গণনা তালিকা করেছি সেখানে যদি আমরা দেখি নেগেটিভ এনপিভির জন্য আমরা 20% পিভি ফ্যাক্টর লক টেবিল A3 থেকে নিয়েছি 0.833, তার সাথে আমরা আবার সিএপিটির সাথে গুণ করেছি। তারপর 0.694 এর সাথে 22,000 সিএপিটি গুণ করেছি, 0.579 এর সাথে 24,500 সিএপিটি গুণ করেছি, 0.482 এর সাথে 27,000 গুণ করেছি এবং 0.402 এর সাথে 19,500 গুণ করে আমরা যে পিভি পেয়েছি তার যোগফল কে আমরা টিপিভি হিসাবে জানি 70,000। তার যোগফল 66,500 সামথিং হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না, পাওয়ার পয়েন্টের একটু সমস্যা হয়েছে। তো এই 70,000 যেহেতু 66,000 থেকে বড়, তাহলে এনসিও বড় হওয়ার কারণে এটি নেগেটিভ হয়ে গেছে। এই আইআরআর নির্ণয়ের জন্য আমাদের একটি পজিটিভ এনপিভি এবং আরেকটি নেগেটিভ এনপিভি লাগে। তো আমরা এখানে আইআর নির্ণয়ের সূত্র আমরা দেখছি যে আইআরআর সমান a প্লাস সি বাই সি মাইনাস ডি গুণ বি মাইনাস এ। এখানে এ বলতে আমি বাট্টার হার যেটি ছোট সেটিকে বুঝিয়েছি, আর সি হলো সি বলতে আমরা পজিটিভ এনপিভি কে বুঝেছি এবং ডি বলতে আমরা নেগেটিভ এনপিভি কে বুঝেছি এবং বি বলতে আমরা হায়ার রেট অফ ডিসকাউন্ট রেট, যেটা হায়ার রেট, বাট্টার হার যেটা বড়টি, আর লোয়ার রেট বল এলডিআর লোয়ার ডিসকাউন্ট রেট আর হায়ার ডিসকাউন্ট রেট। বিতে আমরা হায়ার ডিসকাউন্ট রেট আর এতে আমরা লোয়ার ডিসকাউন্ট রেট বুঝেছি। এখন আমি মান বসাই যদি, তাহলে পার্সেন্ট দেয়নি, সরাসরি 10 লিখেছি এর মান, প্লাস সি পজিটিভ এনপিভি 18,848, ওইটি আবার নিচে 18,848 এর মান, আর ডি এর মান আমরা নেগেটিভ 3,440 গুণ টানের মাথায় শেষে টানের শেষে 20 মাইনাস 10% দেয়নি। এরপর আমরা এটি যোগ বিয়োগ করলে 18.45 শেষে আমি পার্সেন্ট দিয়েছে, এভাবে করা যাবে। এই হলো আমাদের মোটামুটি আইআরআর নির্ণয়। একটা আইডিয়া তোমাদের দিলাম, আমি সামনে আরেকটি ক্লাস এই অধ্যায়ের উপর নিব। এই অধ্যায়ের উপর আজকে আমার দ্বিতীয় সেশন, যেহেতু সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সর্বশেষে একটি মেসেজ দিয়ে শেষ করছি যে আমরা
করোনাকালীন সময়ে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করব না। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করব, মুখে মাস্ক পরিধান করব বাইরে যখন আমরা যাব। আর আমরা ধূমপান করব না, ধূমপান থেকে বিরত থাকবো। নিজে ধূমপান করবো না, অপরকে ধূমপান করা থেকে আমরা নিরুৎসাহিত করব। আমরা নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।